গুজরাটের এক ব্যক্তির কাছে গভীর রাতে ইনস্টাগ্রামে একটি ভয়ঙ্কর মেসেজ আসে, আমাকে বাঁচাও। ওটা ছিল তার প্রেমিকার পাঠানো বার্তা। কয়েক ঘন্টা পর সেই মেয়েটির মৃতদেহ তার নিজের বাড়ি থেকে উদ্ধার হয়। প্রথমে মনে করা হয়েছিল তার মৃত্যু স্বাভাবিক কারণেই হয়েছে, কিন্তু কিছু সন্দেহজনক ঘটনার পর তদন্ত শুরু হয় এবং তদন্তে প্রকাশ পায় বানাসকাঁঠা জেলায় সম্মানের নামে সংগঠিত এক নৃশংসয় হত্যাকাণ্ডের ভয়াবহ সত্য। নমস্কার, আমি আপনাদের হোস্ট সুজাতা, আর আপনারা দেখছেন সুজাতা ক্রাইম ফাইলস। আমরা সবাই বিশ্বাস করি বাড়ি মানেই নিরাপত্তা, শান্তি, ভালোবাসা। কিন্তু যদি সেই বাড়ি একদিন মৃত্যুকূপে পরিণত হয়, যদি নিজের মানুষই হয়ে যায় সবচেয়ে বড় শত্রু, হ্যাঁ, এটাই চন্দ্রিকা পাটেলের সত্যি ঘটনা। একটা মেয়ে যার হাসির আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। একটা রাত, একটা সিদ্ধান্ত, আর সব কিছু বদলে গেল চিরতরে। পালনপুরের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চন্দ্রিকা হোস্টেলে ফিরে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিল। চন্দ্রিকা পালনপুর নিট পরীক্ষার প্রস্তুতি নিতে এসেছিল আর সেখানে একটি হোস্টেলে থাকতো। সেই দিন অনেকক্ষণ বাসের অপেক্ষা করতে করতে যখন কোনো বাস আসলো না, তখন ধীরে ধীরে সন্ধ্যা নামছিল আর অন্ধকার নামতে শুরু করেছিল। লিফট চাওয়া ছাড়া চন্দ্রিকার কাছে কোনো উপায় ছিল না, তাই সে লিফট চাইছিল। ঠিক তখনই 23 বছরের হরেশ চৌধুরী তার বাইকে চলে এসে চন্দ্রিকাকে লিফট চাইতে দেখে গাড়ি থামালো। চন্দ্রিকা হরেশকে তার পরিস্থিতি বুঝিয়ে বলল। তখন হরেশ নিশ্চয়তা দিয়ে বলল যে সে নিরাপদে হোস্টেলে তাকে পৌঁছে দেবে, আর লিফট দিল। বাস স্টপে তাদের দেখা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং নিয়তির লেখা তাদের গল্পের একটা অংশ ছিল। এরপর থেকেই তারা একে অপরকে বরাবর মেসেজ বা ফোনে কথা বলতে লাগলো, আর সেই কথাগুলো ধীরে ধীরে দেখা সাক্ষাৎ এবং দেখা সাক্ষাৎ থেকে ভালোবাসায় পরিণত হলো। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ভালোবাসা আরো গভীর হতে শুরু করলো এবং তারা একে অপরের সঙ্গে সারা জীবনের জন্য থাকার প্রতিশ্রুতি দিল। তারা একসঙ্গে ঘুরতে বের হতো, কখনো মাউন্ট আবু যায়, কখনো মেহসানায় ঘুরতে যায়। জীবনের এই পর্যায়ে চন্দ্রিকা খুব খুশি ছিল। সে দিনভর নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিত আর সন্ধ্যায় ফ্রি টাইমে হরেশের সঙ্গে সময় কাটাতো। কিন্তু যেখানে সব ঠিকঠাক চলছিল, সেখানে 3 মাস পর খেলানো এক পদক্ষেপ চন্দ্রিকার জীবনের বইয়ের পাতাগুলোকে তার জীবনের শেষ মুহূর্তে পরিণত করে দিল। 3 মাস পর 5ই জুন 2025 চন্দ্রিকার পরিবার বিরক্ত চিন্তিত মেজাজে গুজরাটের থারাট পুলিশ স্টেশনে যায় আর কান্নায় ভেঙে জানায় যে তাদের মেয়ে চন্দ্রিকাকে পাওয়া যাচ্ছে না। যতটা সম্ভব নিজেকে ধরে রেখে চন্দ্রিকার বাবা সেন্ধাই জানায়, চন্দ্রিকা 1 মাস আগে নিট পরীক্ষা দিতে এসেছিল আর তখন থেকে সে বাড়িতেই ছিল, আর কাল অর্থাৎ 4ই জুন 2025 তারিখে বাড়ির কাজের জন্য বাইরে গিয়েছিল, কিন্তু তখন থেকে আর ফেরেনি। চন্দ্রিকাকে ফোনেও পাওয়া যাচ্ছে না, আর তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছেও চন্দ্রিকার কোনো খবর নেই। বাড়ির আশেপাশে এলাকা, মার্কেট এবং যেখানে যেখানে চন্দ্রিকা যেতে পারে সব জায়গায় তাকে খুঁজে দেখা হয়েছে, কিন্তু চন্দ্রিকার খোঁজ মেলেনি। অপহরণের সন্দেহে পুলিশ সঙ্গে সঙ্গে মিসিং কেস দায়ের করেছে এবং চন্দ্রিকার ফোন সাইলেন্সে লাগিয়ে তার খোঁজ শুরু করেছে। পুলিশের দ্রুত কর্মদক্ষতা তাদের কাজে লেগেছে, আর 2 দিন পর অর্থাৎ 6ই জুন 2025 চন্দ্রিকার ফোনের লোকেশন গুজরাটের আহমেদাবাদে দেখাতে শুরু করলো। কিন্তু পুলিশ টিম যখন সেখানে পৌঁছালো, তখন চন্দ্রিকার ফোন নানা জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গেল। কয়েক ঘন্টার মধ্যে তার লোকেশন রাজস্থানের উদয়পুরে দেখাতে শুরু করলো। এই চলাফেরা শুধু উদয়পুরেই থেমে থাকলো না, উদয়পুর থেকে উজ্জয়ন, উজ্জয়ন থেকে গোয়ালিয়র থেকে জয়পুর, তারপর 10ই জুন রাজস্থানের বালাসরে দেখা গেল। এরপর চন্দ্রিকার লোকেশনে আর কোনো হেলচেল দেখা গেল না। তাই 12ই জুন রাত 10টার সময় ব্ল্যাক স্করপিও করে পুলিশের 2 টিম চন্দ্রিকার ভাই হীরা ভাইয়ের সঙ্গে বালাসরের এক রিসর্টে পৌঁছে গেল। ওখানে রিসর্টের এক রুমে পুলিশ চন্দ্রিকার সঙ্গে হরেশকে ধরলো। নিজের বোনকে এক ছেলের সঙ্গে দেখে হীরা রেগে গেল। যদিও আইন অনুযায়ী দুজনেই সাবালক ছিল, তবুও পুলিশ তাদের ফোন কেড়ে নিয়ে দুজনকে আলাদা আলাদা গাড়িতে তুলে দিল। চন্দ্রিকাকে তার বাড়িতে পাঠানো হলো আর হরেশকে থারাট থানায় নিয়ে আসা হলো। পরিবারের চাপে 13ই জুন 2025 চন্দ্রিকা পুলিশের সামনে এসে বলল যে সে তার পরিবারের সঙ্গে থাকতে চায়, হরেশের সঙ্গে নয়। এই স্টেটমেন্ট রেকর্ড করে পুলিশ মামলা বন্ধ করে দিল।
যতটা শান্তিতে মামলা ফাইল বন্ধ করা হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে এমন একটা ঝড় উঠতে চলেছে যা অনেক জীবন ধ্বংস করে দেবে। 21শে জুন 2025-এ হরেশ জেল থেকে জামিনে বের হয় এবং 21শে জুন জেল থেকে জামিনে বেরিয়ে হরেশ পুলিশের কাছ থেকে তার ফোনটি ফিরিয়ে নিল। আর ফোন চালু করতেই হরেশ চমকে গেল। সে দেখলো 17ই জুন 2025 তারিখে চন্দ্রিকা তাকে অনেক মেসেজ পাঠিয়েছে। তার পরিবার তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে জোর করে বিয়ে দিতে চাইছে, কিন্তু সে শুধু ওর সঙ্গেই বিয়ে করতে চায় এবং হরেশের সঙ্গেই থাকতে চায়। চন্দ্রিকা আরো লিখেছে, সে যদি তার পরিবারের কথা না শোনে তার পরিবার তাকে মেরে ফেলবে। হরেশ জেল থেকে ছাড়া পাওয়ার পরই যে লয়ারের সাহায্যে হাইকোর্টে হেভিয়াস কর্পাস পিটিশন জমা দিল। হেভিয়াস কর্পাস মানে হচ্ছে কারো ব্যক্তিগত স্বাধীনতা কোনো আইনগত কারণ ছাড়া কোনোভাবেই ছিনিয়ে নেওয়া যাবে না। আদালত পিটিশন মঞ্জুর করে 27শে জুন শুনানির দিন ঠিক করেছে। ফিক্স ছিল যেখানে পাটেল পরিবারে চন্দ্রিকার সঙ্গে কোর্টে উপস্থিত হতে হবে, কিন্তু চন্দ্রিকাকে দেখতে পাওয়ার আশা নিয়ে হরেশের দুনিয়া এক মুহূর্তে ধসে পড়ল যখন পাটেল পরিবারের আইনজীবী চন্দ্রিকার বদলে তার ডেথ সার্টিফিকেটটা জমা দিল, যার মধ্যে মৃত্যুর কারণ হিসাবে হার্ট অ্যাটাক লেখা ছিল। এটা শুনে হরেশ ভেতর থেকে একদম শূন্য হয়ে গেল এবং কোর্টে ডেথ সার্টিফিকেটের বৈধতা পরীক্ষা করে এই মামলা খারিজ করে দিল। হরেশ এখনো বিশ্বাস করতে পারছিল না যে চন্দ্রিকা আর এই দুনিয়াতে নেই। তাই সত্যি জানতে সে চন্দ্রিকার বাড়িতে গেল। এই ব্যাপারে আশেপাশে খোঁজ খবর নিতে লাগলো। সবাই বলল 25শে জুন তার মৃত্যু হয় হঠাৎ হার্ট অ্যাটাকের কারণে, কিন্তু কোথাও যেন তার মন সেটা মানতে চায় না। তাই সে থানায় গিয়ে পাটেল পরিবারের বিরুদ্ধে অভিযোগ করল, বলল চন্দ্রিকাকে তারা মেরে ফেলেছে। পুলিশ চন্দ্রিকার পরিবারকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করলো, যেখানে চন্দ্রিকার চাচা শিবরাম আর কাজিন নারেনকেও জিজ্ঞাসাবাদ করা হলো। জিজ্ঞাসাবাদের সময় পরিবারের বয়ান পুলিশের কিছু অস্বাভাবিকতা খেয়াল করলো। তখন পুলিশ হরেশের দেওয়া সেই প্রমাণ অর্থাৎ মেসেজগুলো তার পরিবারকে দেখালো, যা দেখে শিবরাম আর নরেনের ধৈর্য শেষ হয়ে গেল এবং তারা চন্দ্রিকার জীবনে পরিবারের পাগলামি আর আইনের মিলেমিশে লুকানো সেই কষ্টকর সত্য কথাগুলো বলতে শুরু করলো। তারা জানালো 24শে জুন 2025 তারিখে পুলিশ সেন্দাভাই পাটেলকে হিভিয়াস কর্পাস পিটিশনের নোটিশ দিতে এলো, যেখানে তাকে বলা হয়েছিল তার মেয়ে চন্দ্রিকাকে 3 দিনের মধ্যে অর্থাৎ 27শে জুন আদালতে হাজির করতে হবে। এই খবর পেতেই সেন্দাভাইয়ের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো। যদি তার মেয়ে আদালতে তার বিরুদ্ধে চলে যায় তাহলে সে সেই লাইন পার হয়ে যাবে যা কোনোভাবেই সহ্য করা সম্ভব হবে না। নিজের অহংকার, মিথ্যা সম্মান আর গর্ব ভেঙে পড়তে দেখে সে শিবরামের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিল যে আজই তারা চন্দ্রিকাকে শেষবারের মতো বোঝাবে, আর যদি সে না মানে তাহলে তাকে তারা প্রাণে মেরে ফেলবে। শিবরাম এই প্ল্যানে তার ছেলে নারায়ণকেও যুক্ত করলো। ওই রাতেই 3 জন মিলে চন্দ্রিকাকে সব রকম ভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু চন্দ্রিকা যখন তাদের সামনে মাথা নোয়াতে রাজি হলো না, তখন তারা ঘুমের ওষুধ লুকিয়ে দুধে মিশিয়ে তাকে খাইয়ে দিল। ওষুধের প্রভাবেই চন্দ্রিকা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। রাতে যখন বাকি সবাই ঘুমিয়ে পড়ল তখন ঘড়িতে বাজে প্রায় 1:30। সেন্দাভাই আর শিবরাম চন্দ্রিকার ঘরে ঢুকলো আর চন্দ্রিকাকে গভীর ঘুমে শুয়ে থাকতে দেখে সেন্দাভাই নিজের হাতেই নিজের মেয়ের গলা টিপে ধরলো। চন্দ্রিকা মারা যাবার পর সে নরেন আর শিবরামের সঙ্গে মিলে লাশটা টেনে স্টোর রুমে নিয়ে গেল, গলায় দুপাট্টা বেঁধে ফ্যানে ঝুলিয়ে দিল। নিজেদের ষড়যন্ত্র ঢাকা দিতে 3 জনাই নিজেদের ঘরে গিয়ে শোয়ার নাটক করতে শুরু করলো। সকাল 4টে সবাই স্টোর রুমে গিয়ে চেঁচামেচি করলো আর বাকি পরিবার সামনে নাটক রচনা করলো যে চন্দ্রিকা ওখানে মৃত অবস্থায় পড়ে আছে। পুরো পরিবার সম্মান রক্ষা করার নামে তারা এক সিদ্ধান্তে পৌঁছালো। সত্যিটা জানলে পুরো পরিবারের ইমেজ চিরকালের জন্য ভেঙে পড়বে। তাই তারা ঠিক করলো এ খবর যেন কিছুতেই বাইরে ফাঁস না হয়। তাই তারা বাইরের লোকজনদেরকে বোঝালো যে এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের লোকজন হাতে কলমে একটা ডেথ সার্টিফিকেট তৈরি করলো, যার মধ্যে মৃত্যুর কারণ লেখা ছিল হার্ট অ্যাটাক। আর সবাই এক বাক্যে বলে দিল যে চন্দ্রিকার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে, যাতে তার পোস্টমর্টম না হয় আর তাদের গোপন রহস্যটা চাপা পড়ে থাকে। পুলিশকে দেওয়া এই স্বীকারোক্তির পর পুলিশ শিবরাম আর নারেনকে গ্রেপ্তার করে, কিন্তু ততক্ষণে সেন্দাভাই পালিয়ে যায়। ধরা পড়ার আতঙ্কে সে গা ঢাকা দেয় অজানা কোনো জায়গায়। চন্দ্রিকার বিশ্বাসের মৃত্যু আমাদের চোখে শুধু একটা খবর নয়, এটা এক ভয়ঙ্কর সত্যি, যেখানে মেয়েদের স্বাধীনতা এখনো অপরাধ আর ভালোবাসা মানে হলো মৃত্যুদণ্ড।
যে নিজের জীবনের জন্য, নিজের সিদ্ধান্তের জন্য লড়েছিল, কিন্তু সমাজ, পরিবার আর আইনের এই ত্রিকোণ জালে সে হেরে গেল, এমন ভাবে যার বিচার আজও অন্ধকারে ঢাকা। কিন্তু একটা প্রশ্ন আজও রয়ে গেছে, যদি সেই রাতটা অন্যরকম হতো, যদি পুলিশ তাকে পরিবারের হাতে তুলে না দিত, তাহলে কি আজ চন্দ্রিকা বেঁচে থাকতো? হয়তো উত্তরটা আমরা কখনোই পাবো না। তবে তার মৃত্যু যেন আর এক চন্দ্রিকার মৃত্যু না হয়ে ওঠে, এটাই হোক আমাদের শপথ। এই গল্পটা যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করো, আর আমাদের চ্যানেল সুজাতা ক্রাইম ফাইলস সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ আমরা প্রতিদিন খুঁজি এমন গল্প যেখানে সত্যি লুকিয়ে থাকে অন্ধকারের আড়ালে। ধন্যবাদ।